নমস্কার বন্ধুরা, চলে এসেছি শুভ বিবাহের নতুন একটি আপডেটস নিয়ে। আজকের পর্বে শুরুতে আপনারা দেখতে পাবেন অবশেষে সুধা সবার সামনে এবং ঠাম্মির সামনে তরিতার সব কুকীর্তি ফাঁস করে দিল। গয়নাগুলো যে তরিতাই চুরি করেছিল সেটা সবার সামনে প্রমাণ হয়ে যায়। সুধা ঠাম্মিকে বলে, ঠাম্মি, আমি আপনার কথা রাখতে পেরেছি। গণেশ ঠাকুরের সন্ধে আরতির আগে আমি ওনার বিশেষ হার আমি ফিরিয়ে এনেছি, আর এই সমস্ত কিছুই তরিতাই চুরি করেছে। তরিতা বলে, না ঠাম্মি, দিদিভাই মিথ্যে কথা বলছে, আমি চুরি করিনি। সুধা বলে, এর জন্য আমার কাছে আরও একটা বিশেষ প্রমাণ আছে। তখন তরিতা বলে, কি প্রমাণ আছে তোমার কাছে? এরপর চিরকুট বলে, ছোট বৌদিকে চুরি করতে আমি দেখেছি। ছোট বৌদিভাইয়ের ঘরে ঢুকে সেই বৌদিভাইয়ের গয়নাগুলো আর সেই মুকুটটা নিয়ে নিজের মাথায় রেখে বলছে, বাহ, আমাকে দেখতে তো পুরো মহারানীর মতো লাগছে। এই মুকুট শুধু আমাকেই মানায়, এটা হচ্ছে আমারই যোগ্য। এরপর এইসব শুনে তরিতা বলে, না না, ছি দিদিভাই, তুমি এই বাচ্চা ছেলেটা দিয়ে কেউ তুমি মিথ্যে কথা বলালে? তখন সুধা বলে, একদম মিথ্যে কথা বলবে না তরিতা। সেই মুহূর্তে দেখা যায় তরিতার ফোনে একটা ফোন আসে। তরিতার সেই ফোনটা সুধা নিয়ে নেয় এবং সুধা বলে মনে মনে, সরি তরিতা, তোমার সাথে এরকম ব্যবহার আমাকে করতে হচ্ছে। সুধা ফোনটা নিয়ে ঠাম্মিকে বলে, ঠাম্মি, এখনই প্রমাণ হয়ে যাবে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে। দেখা যায় যে তরিতার বোন তরিতার ফোনে ফোন করেছে। ফোন করে যেই ফোনটা রিসিভ করা হয়, সুজাতা বলে, কী রে দিদি, তুই তো এখনও আসলি না? সেই কখন থেকেই তো আমি রাস্তার মোড়ে দাঁড়িয়ে রয়েছি, গয়না নিয়ে তুই আসলি না এখনও? কোথায় আছিস তুই? বল, তোর মুখে কি রসগোল্লা জমে গেছে? আচ্ছা, ওই গয়নাগুলোর মধ্যে ওই মুকুটটা আছে তো, তোর ঠাম্মির মুকুটটা? আর হ্যাঁ, আমি কিন্তু বড় ব্যাগ নিয়ে এসেছি, তুই যে বললি গয়নাগুলো অনেক ভারী, তুই তাড়াতাড়ি আয়। এরপর ঠাম্মি ফোনটা নিয়ে বলে, তোমার বোনের সাথে আর তোমার দেখা হবে না। যদি দেখা করতেই হয় তাহলে সংশোধনাগারে তুমি তোমার বোনের সাথে গিয়ে দেখা করতে পারো। এরপর তেজের বাবা বলে, ছি ছি ছোট বৌমা, তুমি এরকম একটা কাজ করলে? তুমি নিজে চুরি করে বড় বৌমার উপর দোষটা চাপিয়ে দিলে। তখন ছোটকা বলে, এটা শুধু গুণের বিষয় নয়, এটা ভালো চরিত্রের বিষয়। আর তুমি সুধাকে এরকম একটা অপবাদ দিলে যে কিনা সবসময় এই বাড়ির মঙ্গল চেয়ে এসেছে। তখন জ্যোৎস্না বলে, বৌদি, তোমার জন্য কিন্তু আমাদের এই বাড়ির নাক কাটা গেছে। তোমার জন্যই আজকে সবার সামনে বসুবাড়ির সম্মান ধুলোয় মিশে গেছে। তখন তরিতা বলে, ঠাকুরজি, তুমিও আমাকে কথা শোনাচ্ছ? আমি তোমার জন্য কত কিছু করেছি ঠাকুরজি। তখন জ্যোৎস্না বলে, একদম চুপ করো। তুমি যা করেছো তুমি তোমার স্বার্থের লোভে করেছো, আর আমি হলাম এই বসুবাড়ির মেয়ে। আর এই বসুবাড়ির মেয়ে হয়ে যদি কেউ আমার বাড়ির সম্মান নিয়ে খেলা করে তাহলে সেটা কিন্তু আমি বরদাস্ত করব না। এরপর চিরকুট বলে, তোমরা মুখে মুখে এত তর্ক করছো কেন? সোজা সাপটা কাজ করো না কেন? পুলিশ ডেকে ছোট বৌদিকে দিয়ে দাও জেলে। তখন তরিতা বলে, না না, আমি জেলে যাব না। এরপর সুধা বলে, আমিও চাই যে তরিতা খুব একটা ভালো শক্ত কঠিন সাজা পাক, কিন্তু সেটা জেলে হবে সেটা না। তখন তেজ বলে, সবসময় সম্মানের কথা ভেবে তরিতাকে এইভাবে ছেড়ে দিলে তো হবে না, নিশ্চয়ই ওকে সাজা দিতেই হবে। তখন ঠাম্মি বলে, তোমাকে যদি আমি সংশোধনাগারে দিতে নাও পারি তাহলে এই বাড়িতেই সেটা আমি করে তুলব তোমার জন্য। এরপর ঠাম্মি তরিতাকে বলে, তুমি আজকে এই বাড়িতে থেকেই এই বাড়ির কোনো বিলাসিতা ভোগ করবে না, তুমি সব গয়নাগাটি খুলে দাও। আর হ্যাঁ, আজ থেকে তুমি রান্নাঘরেই থাকবে, আর শিলাকে আজ থেকে আমি ছুটি দিয়ে দিচ্ছি, সমস্ত কাজ তুমিই করবে। এরপর তরিতা বলে, কিন্তু ওইসব তো দিদিভাইয়ের কাজ। তখন ঠাম্মি বলে, হ্যাঁ সেও করবে, কিন্তু সে শুধু এখন তদারকের কাজটা করবে। তখন চিরকুট বলে, ঠাম্মি, আর কানে উঠবোস করা আর কোনো কাজ না পারলে নীল ডাউন করা সেটা না হয় আমি দেখে নেব। ঠাম্মি বলে, চিরকুট, তুমি বড়দের মাঝখানে কথা বলো না। তরিতার এই কাজের জন্য ঠাম্মি তরিতাকে চড় মারায় তরিতার খুবই অপমান লাগে। তরিতা বলে, শুধু দোষটা কি আমারই? তোমারও তো দোষ আছে ঠাম্মি, তুমি সবসময় এই দিদিভাইকে সব কিছু দিয়ে গেছো যে কিনা ওর এইসবের যোগ্যতাও নেই। এরপর ঠাম্মি বলে, এইসব ঠিক করার তুমি কে? তোমাকে কে অধিকার দিয়েছে? আর তোমার তো এত আস্পর্ধা, সাহস তো কম নয়, তুমি তেজ দাদুভাইয়ের ঘরে ঢুকে এইসব চুরি করলে। শেষমেশ তুমি নিজের বাড়িতে তুমি নিজে চুরি করলে। এর জন্য আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করব না। তরিতা মনে মনে বলে, সব কিছু তোমার জন্য হয়েছে দি ভাই, আর আজকে আমার এই অবস্থার জন্য দায়ী তুমি। আমি তোমাকে কখনো ক্ষমা করব না, আর না তোমাকে ছেড়ে দেব। এর পরের মুহূর্তে দেখা যায় তেজের কাছে একটা ফোন আসে যে তাদের বানানো মূর্তি আর সব ডেকোরেশন সব জাজেসরা পছন্দ করেছে এবং টপ 5-এও আছে। এটার জন্য তেজ সুধাকে বাহবা দিতে লাগে। এটা শুনে ঠাম্মি বলে, সুধা তো পুজোর সময় ছিলই না, তাহলে তেজ দাদুভাই ওকে সবটা কেন বলছে? এরপর ঠাম্মি তেজকে বলে, আচ্ছা তুমি সুধাকে ওসব কেন বলছো দাদুভাই? তখন তেজ মুখ ফুসকে ওটা বলে ফেলে যে এই আয়োজন তো সব কিছু সুধার জন্য হয়েছে। ঠাম্মি বলে, তুমি কি বলতে চাইছো? তার মানেটা কি সুধার জন্য হয়েছে মানে?
এরপর তেজ পুরো বিষয়টাকে সামলিয়ে বলে, আসলে ঠাম্মি, সুধা তো বাড়ির পুজোয় বাধা আসতে দেয়নি, তার জন্য সুধার পূজায় গজানন তুষ্ট হয়েছে, সেজন্যই কি এই পুজোটা এত সুন্দর করে হয়েছে, তাই না? তখন ঠাম্মি বলে, মোটেও না, এই সব কিছুই হচ্ছে এসএমডির অবদান। ওনারা ঠিক সময়ে এসে যদি এই সমস্ত কিছু না করতেন তাহলে গজাননের পুজোই হতো না। আর হ্যাঁ, যেভাবে দুর্যোগের সময় তুমি ফোন করে বলেছিলে আর আমি যে এসে এইরকম একটা সুন্দর একটা আয়োজন দেখব, সে তো আমি ভাবতেই পারিনি। এর পরের মুহূর্ত দেখা যায় যে সবাই মিলে আয়োজন করতে শুরু করে দেয়, কারণ জাজরা একটু পরেই তাদের সব আয়োজন প্রদর্শন করতে আসবে। আর সেই জন্যই তেজ একেবারে উঠে পড়ে লেগে যায়। তেজ বলে, সুধার এই মূর্তিটা দেখেই তো সবাই অবাক হয়ে থাকবে, কিন্তু তার সাথে বাকি ডিপার্টমেন্টগুলো আমি একদম পারফেক্ট রাখতে চাই। আর হ্যাঁ, তাদের জন্য কিছু বাইরের স্ন্যাক্স আর মিষ্টি আনিয়ে রাখবো। তখন সুধা এসে বলে, না মিস্টার বসু মল্লিক, তারা গজাননের পুজোর প্রসাদটাই খাবে, আর আলাদা করে তাদেরকে কিছু দিতে হবে না, আমিও মিষ্টি বানিয়ে রেখেছি। তেজ বলে, না না, আমি তো এইসব ক্লায়েন্টদের অনেক দিন ধরে ডিল করছি, তাই আমি জানি, এই ব্যাপারটা না হয় আপনি আমার উপর ছেড়ে দিন। আর এই কথাটা নিয়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। এরপর শেষমেশ তেজও রাজি হয়ে যায় যে আচ্ছা ঠিক আছে, আপনি যা বলবেন তাই হবে। এইদিকে ইমনের মা ইমনকে বলে, দেখেছো লিটল বেবি, বলেছিলাম না আমি যা শুনেছি, তার মানে এই খবরটা ঠিকই। জাজরা যদি এখানে এসে এই আয়োজন দেখে ওদেরকে ফার্স্ট প্রাইজটা দিয়ে দেয়, তাহলে তো আমাদের ব্যবসাটা লাটে উঠে যাবে, আমরা তখন অফিসে বসে মাছি মারবো। এরপর তো সব ইভেন্ট ম্যানেজিংয়ের প্রজেক্ট তো সব ওই অ্যাসেম্বলির কাছে চলে যাবে। এইদিকে ইমন বলে, আমি থাকতে এত সহজে এটা হতে দেব না, আমি কিছু একটা করব। এরপর তেজ এসে বলে, আচ্ছা এদিকের পর্দাটা ভালো লাগছে না, সেটা সরাতে গিয়ে পর্দাটা সুধার আর তেজের উপর পড়ে যায়। তখন একে অপরের দিকে তারা দুজনেই তাকিয়ে থাকে। সুধা বলে, আপনি চিন্তা করবেন না, আমি যা করব সব কিছু সবার ভালোর জন্যই করব। এরপর তেজ সুধাকে বলে, হ্যাঁ, আর আমিও একা সবটা সামলাতে পারবো না, আমার আপনাকেই প্রয়োজন। এর পরের মুহূর্তে দেখা যায় যে সেখানে ঠাম্মি এসে সুধাকে বলে, তুমি এখানে কি করছো? হ্যাঁ, তারা তোমাকে দেখতে চেয়েছিল, তাই সম্মানের খাতির তোমাকে এখানে আনা হয়েছিল, আর সন্ধে আরতি তো কখনই শেষ হয়ে গেছে, এখন তুমি যাও, তুমি বাড়ি ফিরে যাও। আর তুমি কি ভুলে গেছো যে তোমাকে আমি কি বলেছিলাম? পর তেজের বাবা মুখ ফুসকে বলে দেয়, ও চলে গেলে এই সব কিছু আয়োজন কি করে সবটা বোঝাবে? তখন ঠাম্মি বলে, কেন, ও কি করেছে? যা করেছে সব তো এসএমডি প্রোডাকশনই করেছে, তাহলে ও কেন? আর দরকার হলে এসএমডি ম্যানেজমেন্টকে আমরা ডেকে নেব, তারাই না হয় সবটা বুঝিয়ে দেবে, তোমার এখানে থাকার কোনো দরকার নেই, তুমি এখান থেকে চলে যাও। এরপর তেজ বলে, হ্যাঁ ঠাম্মি, আসলে এইসব ধারণা ওনার মাথায় কি করে আসতে পারবে? এটা শুনে সুধা মনে মনে বলে, অমনি ইনি বলে দিলেন যে এসব ধারণা আমার মাথায় কি করে আসবে, আচ্ছা লোক তো। অন্যদিকে দেখা যায় ইমনের মা একটা আজব ভেষ ধরে ইমনকে ভয় পাইয়ে দেয়, যাতে ওদেরকে কেউ না চিনতে পারে, না হলে তো ওরা ধরা পড়ে যাবে। এরপর ইমন একটি ভিডিওর সাহায্যে সেই কারেন্টের লাইনগুলো কেটে দেয়। আগামী পর্বে দেখা যায় যে জাজরা এসে বলে, ও মা, এখানে তো ইলেকট্রিসিটি নেই, আপনারা এই কম্পিটিশন থেকে ডিসকোয়ালিফাই। তখনই সুধা তার হাতে অনেকগুলো প্রদীপ নিয়ে এসে বলে, আপনারা একটু দাঁড়ান।